আলাইকুম। আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর ফিন্যান্স এবং ব্যাংকিং বিষয়ের অধ্যায় 12 ব্যাংক ও গ্রাহক এই অধ্যায়টি আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা যা যা শিখব, ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক, গ্রাহকের প্রতি ব্যাংকের এবং ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব এবং ব্যাংক হিসাবের গোপনীয়তার গুরুত্ব। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। মূল আলোচনার শুরুতেই থাকছে ব্যাংক এবং গ্রাহকের মধ্যে এই সম্পর্কটা কিভাবে গড়ে ওঠে। একজন গ্রাহক এবং ব্যাংকের মধ্যে যে সম্পর্কটা গড়ে ওঠে তা থাকে সততা নিষ্ঠার উপর, এবং ব্যাংক ও গ্রাহকের মধ্যে সম্পর্কর মূল ভিত্তি থাকছে সততা ও নিষ্ঠা। এই সততা ও নিষ্ঠার উপর ভিত্তি করেই ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। তো ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক আলোচনা করতে গেলে আমরা প্রথমেই যদি দেখি ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ধরন কিরকম হতে পারে। ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ধরন বুঝতে হলে আগে প্রথমে আমার বুঝতে হবে ব্যাংকার কারা বা কে ব্যাংকার। একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান বা একটি কোম্পানি যারা ব্যাংকিং কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে আমরা ব্যাংকার বলতে পারি। ঠিক সেইমভাবে একজন গ্রাহক যে ব্যাংকে হিসাব খোলার মাধ্যমে অথবা ব্যাংকে অন্যান্য সেবা গ্রহণ করার মাধ্যমে যখন সে নিজেকে ব্যাংকের সাথে যুক্ত করছে তখন তাকে আমরা ব্যাংকের গ্রাহক বলতে পারি। এভাবেই একটি পক্ষ থাকছে ব্যাংকার এবং আরেকটি পক্ষ থাকছে গ্রাহক। তো এই ব্যাংকার এবং গ্রাহকের মধ্যে কিরকম সম্পর্ক হতে পারে বা তাদের সম্পর্কের ধরনটা কিরকম সেই ধরনটা আমরা দেখব। তো শুরুতেই থাকছে ব্যাংকার গ্রাহকের সম্পর্কের মধ্যে ডেটর ক্রেডিটর সম্পর্ক। তো ডেটর ক্রেডিটর সম্পর্কটা এইরকম, যখন একজন গ্রাহক ব্যাংকে টাকা জমা রাখে তখন এই ক্ষেত্রে ব্যাংক ডেটরের ভূমিকা পালন করে এবং গ্রাহক ক্রেডিটরের ভূমিকা পালন করে। ঠিক সেইমভাবে অথবা ঠিক বিপরীতভাবে যখন একজন গ্রাহক ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তখন গ্রাহক হয়ে যাচ্ছে এইদিকে ডেবিটর এবং ব্যাংক হয়ে যাচ্ছে ক্রেডিটর। তো ডেটর ক্রেডিটর সম্পর্কটা থাকছে এইরকম। এরপর যদি আমরা দেখি চুক্তিবদ্ধ সম্পর্ক, একজন গ্রাহক ব্যাংকে হিসাব খোলার মাধ্যমে আইনগতভাবে ব্যাংকের সাথে একটি চুক্তিবদ্ধ সম্পর্কে লিপ্ত হয়, যা দ্বারা বা এই চুক্তিবদ্ধ সম্পর্কই তাদের ভবিষ্যৎ কার্যক্রম কিভাবে পরিচালিত হবে তা নির্দেশ করে। এরপর থাকছে ব্যাংক গ্রাহকের ওসি হিসাবে কাজ করে। যেমন একজন গ্রাহক চাইলেই তার বিভিন্ন মূল্যবান স্বর্ণালংকার বা সম্পত্তির দলিলাদি ব্যাংকের লকারে একটি নির্দিষ্ট ফিয়ের বিনিময়ে জমা রাখতে পারে, যে ক্ষেত্রে ব্যাংক গ্রাহকের ওসি হিসেবে কাজ করছে। চতুর্থ পয়েন্টে থাকছে আমাদের জন্য বন্ধকদাতা এবং বন্ধক গ্রহীতা সম্পর্ক। ব্যাংক গ্রাহকের বিভিন্ন সম্পত্তি বা সম্পত্তিগুলো বন্ধক রাখার মাধ্যমে তাকে বিভিন্ন ধরনের ঋণ প্রদান করে থাকে। তো এভাবেই একজন গ্রাহক এবং ব্যাংকের মধ্যে বন্ধকদাতা এবং বন্ধক গ্রহীতার সম্পর্কটা গড়ে ওঠে। সবশেষে থাকছে ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করতেছে। একজন গ্রাহক তার বিভিন্ন ধরনের দেনা অথবা পাওনা ব্যাংক যদি তার পক্ষ থেকে গ্রহণ করে বা পাওনা আদায় করে তাহলে সেটা হবে ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করছে। তো এই থাকছে আমাদের জন্য ব্যাংক এবং গ্রাহকের সম্পর্কের ধরন। তো ধরনের 5টি পয়েন্ট থাকছে আমার জন্য: ডেটর ক্রেডিটর সম্পর্ক, চুক্তিবদ্ধ সম্পর্ক, ব্যাংক গ্রাহকের ওসি হিসেবে কাজ করছে, বন্ধকদাতা বন্ধক গ্রহীতার সম্পর্ক তৈরি হচ্ছে এবং সবশেষে ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করছে। এবার আমরা দেখব গ্রাহকের প্রতি একটি ব্যাংকের কিরকম দায়িত্ব বা কি কি দায়িত্ব রয়েছে সেগুলো। তো ব্যাংক ব্যবসার মূলনীতি অনুযায়ী গ্রাহকের স্বার্থ রক্ষা ব্যাংকের পবিত্র দায়িত্ব এবং কর্তব্য। তো একজন গ্রাহকের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বা একজন গ্রাহকের প্রতি ব্যাংক কি কি দায়িত্ব পালন করে সেগুলো আমরা দেখব। প্রথমেই থাকছে অর্থ ফেরত। গ্রাহক
তার হিসাবে সঞ্চিত অর্থ যে কোনো সময় চাইলে উত্তোলন করতে পারে এবং ব্যাংক চাহিদা মাত্র তা পরিশোধে বাধ্য থাকে। তবে এক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হয়, যেমন গ্রাহক চাইলেই তার সঞ্চয়ী হিসাব অথবা চলতি হিসাবে জমাকৃত অর্থ চেক লেখার মাধ্যমে উত্তোলন করতে পারে। এই ক্ষেত্রে ব্যাংকের কোনো অনুমোদনের প্রয়োজন নেই, কিন্তু অবশ্যই এক্ষেত্রে কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। এরপর থাকছে হিসাবের গোপনীয়তা। গ্রাহকের আদেশ অথবা বাংলাদেশ ব্যাংকের আদেশ অথবা আদালতের আদেশ ছাড়া ব্যাংক তার গ্রাহকের কোনো তথ্য কোনো তৃতীয় পক্ষের নিকট প্রকাশ করে না। শুধুমাত্র গ্রাহক অথবা বাংলাদেশ ব্যাংক এবং একমাত্র আদালত এদের নির্দেশেই শুধুমাত্র ব্যাংক তার গ্রাহকের হিসাবের তথ্য অন্য তৃতীয় পক্ষের নিকট প্রদান করতে পারে। এরপর থাকছে আমানতকারীর নির্দেশ পালন। ব্যাংক তার মক্কেলের অথবা আমানতকারীর নির্দেশ অনুযায়ী যদি কোনো তৃতীয় পক্ষকে অর্থ পরিশোধ করতে হয়, তাহলে সেই নির্দেশ অনুযায়ী ব্যাংক আমানতকারীর পক্ষ হয়ে তৃতীয় পক্ষকে অর্থ পরিশোধ করে। আবার ব্যাংক তার মক্কেলের হয়ে তৃতীয় পক্ষের নিকট থেকে অর্থ আদায় করে থাকে। এই ক্ষেত্রে ব্যাংক তার আমানতকারীর নির্দেশ পালন করে থাকে। এরপর থাকছে সুদের আদান প্রদান। ব্যাংক তার মক্কেলের প্রাপ্য সুদ তার হিসাবে স্বয়ংক্রিয়ভাবে একটি নির্দিষ্ট সময় পর পর জমা করে থাকে এবং তার হিসাব পরিচালনা সংক্রান্ত যে সেবা, এই সেবা বাবদ যে ফিটা, এই ফিও ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে তার হিসাব থেকে কর্তন করে থাকে। এরপর থাকছে সুবিধাজনকভাবে ঋণ পরিশোধের সুযোগ প্রদান। ব্যাংক ঋণ পরিশোধের ক্ষেত্রে ঋণ গ্রহীতাকে অবশ্যই যথোপযুক্ত সুবিচার করবে এবং ঋণ গ্রহীতার ক্ষেত্রে তার ঋণ পরিশোধের ক্ষেত্রে অবশ্যই উপযুক্ত সময় ও সুযোগ প্রদান করবে। তো ব্যাংক তার গ্রাহকের প্রতি এই দায়িত্বগুলো পালন করে থাকে। অর্থ ফেরতের ক্ষেত্রে, হিসাবের গোপনীয়তার ক্ষেত্রে, আমানতকারীর নির্দেশ পালনের ক্ষেত্রে, সুদের আদান প্রদান এবং সবশেষে সুযোগ প্রদানের সুবিধা দিয়ে থাকে। এবার আমরা দেখব ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব। গ্রাহকের প্রতি ব্যাংকের যেরূপ দায়িত্ব থাকে, ঠিক সেইমভাবে ব্যাংকের প্রতিও গ্রাহকের কিছু দায়িত্ব থাকে। সে দায়িত্বগুলোর মধ্যে প্রথমেই থাকছে সততা। একজন গ্রাহক হিসাব খোলা থেকে শুরু করে তার পরবর্তী সময়টুকু অবশ্যই সততার সহিত তার ব্যাংকিং কার্যক্রমগুলো পরিচালনা করবে এবং সর্বক্ষেত্রে তার সততার পরিচয় দিবে। কোনো মিথ্যের আশ্রয় নিতে পারবে না। যদি কোনো গ্রাহক মিথ্যের আশ্রয় গ্রহণ করে, তাহলে ব্যাংক অবশ্যই সেই গ্রাহকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে। দ্বিতীয়ত থাকছে ঋণ পরিশোধ। একজন গ্রাহক ব্যাংকের নিকট থেকে ঋণ গ্রহণ করার পর অবশ্যই সেটি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণের অর্থ এবং সুদ পরিশোধ করা গ্রাহকের পরম দায়িত্ব এবং কর্তব্য। যদি কোনো গ্রাহক ঋণ পরিশোধ করতে অথবা ঋণের অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে ব্যাংক চাইলে তার বন্ধককৃত সম্পত্তি ক্রয় অথবা বিক্রি করে আইনের সহায়তায় তার ঋণের অর্থ ফেরত নিতে পারবে। তৃতীয়ত থাকছে সুদ আদায়। ব্যাংক তার গ্রাহকের চলতি হিসাবে যদি জমাতিরিক্ত অর্থ উত্তোলন হয়, তাহলে সেই জমাতিরিক্ত অর্থ উত্তোলনের উপর একটি নির্দিষ্ট পরিমাণ সুদ কেটে নিবে তার অ্যাকাউন্ট থেকে এবং বিভিন্ন ধরনের সেবার বিনিময়ে ব্যাংক যে ফি ধার্য করে থাকে, সেই ফিও তার হিসাব থেকে কেটে নিবে অথবা কর্তন করবে। সব শেষে থাকছে ঠিকভাবে চেক অঙ্কন করা। একজন গ্রাহক যখন ব্যাংককে চেক লেখার মাধ্যমে গ্রাহককে টাকা পরিশোধ করতে নির্দেশ করে, তখন গ্রাহকের অবশ্যই তার চেকটি ঠিকভাবে অঙ্কন করতে হবে বা লিখতে হবে। একজন গ্রাহক যখন চেকটি লিখবে, তখন অবশ্যই তার স্বাক্ষরটি সঠিক হতে হবে, তারিখটি সঠিক হতে হবে, টাকার
পরিমাণটা কথায় এবং অঙ্কে অবশ্যই ঠিক থাকতে হবে এবং চেকে খুব কম পরিমাণ অথবা একদমই কাটাকাটি করতে পারবে না। অবশ্যই তাকে কাটাছেঁড়া চেক পরিহার করতে হবে। তো এই থাকছে ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব, যা আমরা সততা, ঋণ পরিশোধ, সুদ আদায় এবং ঠিকভাবে চেক অঙ্কন এই পয়েন্টগুলোর দ্বারা বর্ণনা করতে পারি। তো এখন আমরা দেখব চেক কি এবং চেক কত প্রকার ও কি কি। চেক হচ্ছে একটি হস্তান্তরযোগ্য বিনিময় বিল। তাহলে এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে একজন ব্যক্তি চাইলে অর্থের বিনিময়ে অথবা অর্থের পরিবর্তে চেক হস্তান্তর করতে পারে এবং এটা আইন স্বীকৃত। চেক হচ্ছে একটি হস্তান্তরযোগ্য বিনিময় বিল। তো চেক হচ্ছে 3 প্রকার: বাহক চেক, হুকুম চেক এবং দাগ কাটা চেক। চেকের ক্ষেত্রে, বাহক চেকের ক্ষেত্রে ব্যাংক চেকের বাহককে অর্থ পরিশোধ করতে বাধ্য থাকে। এই ক্ষেত্রে চেকে যে কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকতে পারে এবং যে কোনো ব্যক্তি চাইলে ব্যাংকে তা জমা দিতে পারে এবং ব্যাংক চেকের বাহককে অর্থ পরিশোধ করতে বাধ্য থাকে। দ্বিতীয়ত থাকছে হুকুম চেক। হুকুম চেকের ক্ষেত্রে একজন নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ থাকে এবং ব্যাংক শুধুমাত্র সেই ব্যক্তিকেই টাকা পরিশোধ করে থাকে। এছাড়া অন্য কোনো ব্যক্তি যদি সেই চেকটি ব্যাংকের নিকট জমা দেয় তাহলে ব্যাংক তাকে টাকা পরিশোধ করবে না। শুধুমাত্র যেই ব্যক্তির নাম চেকে উল্লেখ থাকবে তাকেই ব্যাংক টাকা পরিশোধ করবে। তৃতীয়ত থাকছে দাগ কাটা চেক। দাগ কাটা চেক চেকের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ মাধ্যম। দাগ কাটা চেকের ক্ষেত্রে চেকের কর্নারে আড়াআড়ি 2টি দাগ কাটা থাকে এবং আড়াআড়ি দাগের ভিতরে লেখা থাকে এনকং অথবা প্রাপকের হিসাবে দেও। এবং ব্যাংক দাগ কাটা চেক ভাঙানোর ক্ষেত্রে অথবা দাগ কাটা চেকের অর্থ পরিশোধের ক্ষেত্রে সরাসরি অর্থ পরিশোধ করে না। অবশ্যই দাগ কাটা চেকটার অর্থ পরিশোধ করার ক্ষেত্রে ব্যাংক এই চেকটি যে কোনো হিসাবের বিপরীতে গ্রহণ করে থাকে এবং এই চেকের অর্থ যে কোনো একজন ব্যক্তির অথবা যে ব্যক্তির নামে চেকটি লিপিবদ্ধ হয়েছে সেই ব্যক্তির ব্যাংক হিসাবে জমা দিয়ে থাকে এবং ব্যাংক সেই অর্থ ওই ব্যক্তির ব্যাংকের হিসাবে জমা করে থাকে। সরাসরি দাগ কাটা চেকের অর্থ পাওয়া যায় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 3টি চেকের মধ্যে বাহক চেক, হুকুম চেক এবং দাগ কাটা চেকের মধ্যে দাগ কাটা চেকটি সবচেয়ে নিরাপদ মাধ্যম টাকা হস্তান্তরের ক্ষেত্রে, যেটা আমরা বাহক চেক এবং হুকুম চেকের ক্ষেত্রে দেখতে পাই না। কারণ বাহক চেকের মধ্যে যে কোনো একজন ব্যক্তি যা শুধুমাত্র চেকটি নিয়ে ব্যাংকে জমা দিলেই ব্যাংক তাকে টাকা পরিশোধ করতে বাধ্য থাকে, কিন্তু দাগ কাটা চেকে সেটা সম্ভব না। কারণ দাগ কাটা চেকে অর্থ পেতে হলে অবশ্যই সেই ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে এবং অ্যাকাউন্টে তার হিসাবে ব্যাংকের ওই গ্রাহকের হিসাবে অর্থটা জমা হবে। সরাসরি সে নগদ অর্থ উত্তোলন করতে পারবে না। তো এই থাকছে আমার জন্য চেকের প্রকারভেদ: বাহক চেক, হুকুম চেক এবং দাগ কাটা চেক। এবার আমরা দেখব ব্যাংক হিসাবের গোপনীয়তা এবং এই সংক্রান্ত তথ্য। ব্যাংক এবং গ্রাহকের মধ্যে সম্পর্কটা সম্পূর্ণ সততা এবং বিশ্বাসের উপর গঠিত হয়। যদি কোনো একটি পক্ষ বিশ্বাস ভঙ্গ করে অথবা আইনের পরিপন্থী কোনো কার্যক্রমে লিপ্ত হয় তাহলে এই দুটি পক্ষের মধ্যে সম্পর্কের পরিসমাপ্তি ঘটে অথবা সম্পর্ক বিনষ্ট হয়। তাহলে একজন গ্রাহকের সাথে একটি ব্যাংকের কিভাবে সম্পর্ক বিনষ্ট হয় অথবা সম্পর্কে কিভাবে ইতি ঘটে সেগুলো আমরা দেখব। তো প্রথমে থাকছে দেউলিয়া ঘোষণা। কোনো একজন গ্রাহক যদি আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয় তাহলে ব্যাংকের সাথে তার সম্পর্কের বিনাশ ঘটে। অর্থাৎ দেউলিয়া ঘোষণাকৃত কোনো ব্যক্তি কোনো ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারে না। ব্যাংক তার সাথে সম্পর্ক নিঃশেষ করে দেয়। দ্বিতীয়ত থাকছে মক্কেল মানসিক ভারসাম্য হারালে। একজন গ্রাহক যদি মানসিকভাবে অসুস্থ হয় তাহলে তার পক্ষে সুস্থভাবে লেনদেন পরিচালনা করা সম্ভব না। আর আইনতভাবে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কখনোই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারে না।
তাই যদি কোনো ব্যক্তি অথবা যদি কোনো মক্কেল মানসিক ভারসাম্য হারায়, তাহলেও ব্যাংক তার সাথে কোনো রকম বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারে না অথবা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারে না। তৃতীয়ত থাকছে গার্নিশি অর্ডার জারি করা হলে। আদালত কর্তৃক কোনো ব্যক্তির ওপর যদি গার্নিশি অর্ডার জারি করা হয়, তাহলে ব্যাংক তার মক্কেলের হিসাবটি একটি নির্দিষ্ট সময়ের জন্য অথবা সম্পূর্ণ সময়ের জন্য বন্ধ করে দেয়। এরপর থাকছে ব্যাংকের নিজস্ব সিদ্ধান্ত। যদি তার গ্রাহক অথবা মক্কেল আইনত বা আইন পরিপন্থী কোনো কার্যক্রমে লিপ্ত হয়, তাহলে ব্যাংক চাইলে তার মক্কেল অথবা গ্রাহকের ব্যাংকিং কার্যক্রম অথবা তার ব্যাংক হিসাবটি বন্ধ করে দিতে পারে। এরপর থাকছে মক্কেলের নিজস্ব সিদ্ধান্ত। এবার গ্রাহক যদি চায়, তাহলে তার সিদ্ধান্ত ক্রমে ব্যাংকের সাথে তার সম্পর্কের ইতি ঘটাতে পারে। যদি কোনো ব্যাংক আইনত বা আইন পরিপন্থী কোনো কার্যক্রমে লিপ্ত হয়, তাহলেও মক্কেল চাইলে তার ব্যাংকের কার্যক্রম বিনষ্ট করতে পারে অথবা তার ব্যাংকের সাথে সম্পর্ক শেষ করতে পারে। এরপর থাকছে যুদ্ধজনিত কারণে শত্রুতা। যদি কখনো যুদ্ধ পরিস্থিতি দেখা দেয় এবং ব্যাংক এবং গ্রাহক দুইটি আলাদা আলাদা পক্ষে অবস্থান করে, তাহলেও চাইলে ব্যাংক এবং গ্রাহক তাদের মধ্যে সম্পর্কের ইতি ঘটাতে পারে। এরপর থাকছে সম্পূর্ণ জের স্থানান্তর। যদি গ্রাহক তার হিসাবের সম্পূর্ণ অর্থ অথবা তার হিসাবের সম্পূর্ণ ব্যালেন্স যদি অন্য কোনো হিসাবে স্থানান্তরের জন্য ব্যাংকে নির্দেশ দেয়, তাহলেও ব্যাংকের সাথে গ্রাহকের ওই সম্পর্কের অথবা ওই হিসাবের লেনদেন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং ওই হিসাবটি শেষ করে দেওয়া হয় অথবা ওই হিসাবটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। এরপর থাকছে মৃত্যুজনিত কারণ। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কোনো গ্রাহক অথবা মক্কেল অথবা প্রাকৃতিক কোনো কারণে যদি কোনো গ্রাহক অথবা মক্কেল মৃত্যুবরণ করে, তাহলেও ব্যাংকের সাথে তার সম্পর্কের পরিসমাপ্তি ঘটে। এরপর সবশেষ থাকছে দীর্ঘকালীন লেনদেন চালু না রাখা। যদি কোনো গ্রাহক তার ব্যাংকের হিসাবে লেনদেন দীর্ঘকাল ধরে অফ রাখে অথবা দীর্ঘকাল ধরে বন্ধ রাখে, অথবা যদি কোনো গ্রাহক তার ব্যাংকের হিসাবটি দীর্ঘদিন যাবৎ ব্যবহার না করে, তাহলেও ব্যাংক তার হিসাবটি বন্ধ করে দেয় এবং হিসাবটি বন্ধ করার মাধ্যমে গ্রাহকের সাথে ব্যাংকের সম্পর্কের পরিসমাপ্তি ঘটে। তাহলে একজন গ্রাহকের সাথে ব্যাংকের হিসাবের গোপনীয়তা এবং এ সংক্রান্ত কিছু তথ্য আমরা দেখলাম যে কিভাবে একজন গ্রাহকের সাথে ব্যাংকের হিসাবের পরিসমাপ্তি অথবা তাদের সম্পর্কের পরিসমাপ্তি ঘটে। তো এর মধ্যে থাকছে আমাদের দেউলিয়া ঘোষণা, মক্কেল মানসিক ভারসাম্য হারালে, গার্নিশি অর্ডার জারি হলে, ব্যাংকের নিজস্ব সিদ্ধান্ত হতে পারে, মক্কেলের নিজস্ব সিদ্ধান্ত হতে পারে, যুদ্ধজনিত কারণে শত্রুতা হতে পারে, সম্পূর্ণ জের অন্য কোনো হিসাবে হস্তান্তর করলে হতে পারে, মৃত্যুজনিত কোনো কারণে ঘটিত হতে পারে এবং সর্বশেষ দীর্ঘকালীন লেনদেন বন্ধ রাখলেও তার হিসাবের পরিসমাপ্তি ঘটতে পারে অথবা ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তি ঘটতে পারে। তো আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম তা আরেকবার যদি আমরা দেখি, প্রথমে শিখলাম আমরা ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক কি এবং কি কি উপায়ে ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক হয়ে থাকে, ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব এবং গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব, এবং পড়লাম আমরা চেক কয় প্রকার। চেক পড়লাম আমরা 3 প্রকার: বাহক চেক, হুকুম চেক এবং দাগ কাটা চেক। এবং সর্বশেষে আমরা পড়লাম ব্যাংক হিসাবের গোপনীয়তা এবং এ সংক্রান্ত কিছু তথ্য, অর্থাৎ ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক কিভাবে পরিসমাপ্তি ঘটে সেই সংক্রান্ত কিছু তথ্য আমরাও এই ক্লাসে দেখলাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে চেক কত প্রকার ও কি কি, এবং একজন গ্রাহক তার চেকের সর্বোচ্চ নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে পারে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ।